Away, away, for I will fly to thee, not charioted by Bacchus and his parts, but on the viewless wings of poesy, though the dull brain perplexes and retards. Now, starting of the fourth stanza. স্টার্টিং অফ দ্য ফোর্থ স্ট্যান্ডাতে হঠাৎ করে মনে হচ্ছে উনি একটা আশার আলো দেখেছেন। প্রথম লাইনেই তো উনি আগের স্ট্যান্ডার কন্টিনিউয়েশন করেছেন, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দাই বা দি, মানে আমি তোমার কাছে উড়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, প্রথমে উনি অ্যাপস্ট্রফে পোয়েটিক ডিভাইসটা ইউজ করেছেন, তার মানে উনি সরাসরি নাইটিঙ্গেলকে সম্বোধন করছেন বা নাইটিঙ্গেলের সঙ্গে কথা বলছেন। যে নাইটিঙ্গেল কিন্তু ওনার সামনে নেই, উনি সেই নাইটিঙ্গেল দেখতে পাচ্ছেন না, তাহলে এরকম একটা অনুপস্থিত আছে কিন্তু তার শব্দটা বা গানটা উনি শুনতে পাচ্ছেন। তো এরকম যে সমস্ত জিনিস অনুপস্থিত আছে তার উদ্দেশ্য করে যদি কিছু বলা হয় এবং যারা রিপ্লাই দিতে পারে না তাদেরকে বলে অ্যাপস্ট্রফে, তাহলে এখানে উনি নাইটিঙ্গেল পাখিটার প্রতি সরাসরি সম্বোধন করে বলছেন যে আমি তোমার কাছে উড়ে যাব। এটা দুটো মিনিং আছে, আমরা আগে জেনেছি। উনি ওনার ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি নাইটিঙ্গেলের সঙ্গে যোগ সাধন করতে যান, মানে নাইটিঙ্গেলের যে গান, সে যে আর্ট ফর্ম ক্রিয়েট করেছে নেচারে বসে, সেই সমতুল্য হতে চান। তার মানে উনিও এমন কিছু আর্ট ফর্ম ক্রিয়েট করতে চান যে আর্ট ফর্মটা ওই নাইটিঙ্গেলের সঙ্গের আর্ট ফর্মের মধ্যে লিমিটলেস হবে, মানে সীমাহীন হবে এবং তার ডেপথ থাকবে, তার মধ্যে পিওরিটি থাকবে। তো সেই জন্য উনি কী করেছিলেন, এর আগে অনেক নেশার বা ইনটক্সিকেশনের সাহায্য নিতে চেয়েছিলেন। কখনো বলেছিলেন উনি ঠান্ডা ওয়াইন পান করবেন, কখনো বলেছিলেন প্রোভেনশাল ফ্রান্সের ওয়াইন পান করবেন, কখনো বলেছিলেন হিপোক্রিনের জল পান করবেন, কখনো বলেছিলেন লিথ সেখানে যে ডুব দেবেন। সেগুলো কারণ কী ছিল, যাতে উনি একটা এলিভেটেড স্টেট অফ মাইন্ড পেতে পারেন, মানে মানুষের যে চেতনা, সেই চেতনার উপরে বা ঊর্ধ্বে গিয়ে উনি যেন পোয়েম রচনা করতে পারেন। কারণ উনি বুঝেছিলেন যে ওই নাইটিঙ্গেলের গানের সমতুল্য আমাকে যদি হতে হয়, তাহলে মানুষের যে সীমাবদ্ধ চেতনা তার মধ্যে থেকে সেই রকম সমতুল্য হওয়া কখনোই সম্ভব না। তো সেই জন্য উনি সব কিছু ভুলে এমন একটা স্টেট অফ মাইন্ড নিতে চেয়েছিলেন যেখানে মানুষের বা মানুষের সমাজের সঙ্গে রিলেটেড যত দুঃখ কষ্ট ওয়ারি আছে সেগুলোকে ভুলে গিয়ে উনি যেন পোয়েম রচনা করতে পারেন, এবং তার পথ হিসেবে উনি ইনটক্সিকেশনকে বেছে নিয়েছিলেন। কিন্তু এইখানে তার পরের লাইনে, নেক্সট লাইনে বলছেন নট চ্যারিয়েটেড বাই বাচুস অ্যান্ড হিজ পার্টস। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাটা উনি বলে আসছিলেন উপায় হিসেবে, যে তাহলে কীভাবে এরকম একটা স্টেট অফ মাইন্ড পাওয়া যায়, এখানে একদম ফ্লিপ করে যাচ্ছেন, মানে উল্টে দিচ্ছেন। উনি বলছেন না, নট চ্যারিয়েটেড বাই বাচুস অ্যান্ড হিজ পার্টস, মানে বাচুস মানে ডায়নেসিস, গ্রিক মাইথোলজির গড অফ ওয়াইন, এবং পার্টস মানে তার সঙ্গী সাথী, তাদেরকে বলা হতো বাচুস অ্যান্ড হিজ পার্টস। তার মানে উনি ওয়াইনকে বলছেন। চ্যারিয়েটেড মানে হেল্প, বলছে কিন্তু আমি তোমার সঙ্গে যে যোগ স্থাপন করব সেটার জন্য আমার ওয়াইনের প্রয়োজন নেই। তাহলে উনি একটা কি আইডিয়া পেয়েছেন, উনি বলছেন তার পরিবর্তে পরের লাইনেই বলছেন বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েসি, বলছে আমি তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি বা তোমার মতো টাইমলেস, যেটার উপরে সময়ের কোনো প্রভাব পড়েনি, এরকম একটা শিল্প তৈরি করতে পারি, মানে নাইটিঙ্গেলের সংটাকে বলা হচ্ছে উইথ দ্য হেল্প অফ মাই পোয়েট্রি, আমি আমার পোয়েট্রির মাধ্যমে সেটা করতে পারি। উইংস অফ পোয়েসি, না এখানে পোয়েসি বলা হয়েছে, পোয়েট্রি না বলে এখানে সেটা বলা হয়েছে যাতে রিদমটা ঠিক থাকে এই কবিতাটার। তো সেই জন্য এখানে পোয়েসি ইউজ করা হয়েছে। ভিউলেস কেন না, এই ভিউলেস এটার কারণ একটা হচ্ছে, প্রথমত পোয়েট্রি এটা কিন্তু আমাদের অনুভব করতে হয় অডিটরি সেন্স দিয়ে, মানে শোনা যায়। ইটস নট আ ভিডিও ফরম্যাট, বা সামনে কিছু চলছে সেটা দেখে আমি সেটার অভিজ্ঞতা অনুভব করছি, সেটা হয় না। পোয়েট্রি কী করতে হয়, শুনতে হয়, এবং সেই শ্রবণ ক্ষমতার মাধ্যমে আমাদের আত্মস্থ করতে হয় বা আমাদেরকে সেটাকে উপভোগ করতে হয়। তো সেই জন্য ভিউলেস কথাটা বলেছেন, তার মানে যেটাকে দেখা যায় না। তাহলে উনি অনেক ভেবে এই উপায়টা বের করেছেন যে যেরকম নাইটিঙ্গেলের সং সেটাকেও তো দেখা যায় না, বা ইনফ্যাক্ট উনি যেখানে বসে আছেন সেখান থেকে উনি দেখতে পাচ্ছেন না, উনি শুনতে পাচ্ছেন, এবং এই শোনার ফলেই ওনার মনে একটা মাদকতার সৃষ্টি হচ্ছে। তো উনি বলছেন আমি আমার পোয়েট্রির মাধ্যমেও ঠিক একই ধরনের এফেক্ট বা একই ধরনের মাদকতা রিডারদের মনে সৃষ্টি করতে পারবো। তাহলে দুটোই ভিউলেস, নাইটিঙ্গেলের সং অ্যান্ড দ্য পোয়েট্রি অফ দিস পার্টিকুলার স্পিকার বা জন কিটস। তো এখানে একটা আশার আলো দেখতে পেয়েছিলেন, কিন্তু তার পরের লাইনে আবার কিন্তু সেই আশাটা তার নিভে যাচ্ছে।
উনি তার পরের লাইনে বলছেন দো দ্য ডাল ব্রেন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ডস। কিন্তু তারপরে উনি ভাবছেন আরে আমি যদি পোয়েট্রি লিখি তাহলে পোয়েট্রি লেখার মাধ্যম হচ্ছে আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ। না, তার মানে আমার যদি ভাষা আমাকে প্রয়োগ করতে হয় তার মানে আমাকে আমার বুদ্ধি প্রয়োগ করতে হবে, আমার ইন্টেলিজেন্স প্রয়োগ করতে হবে, এবং সেইখানেই অসুবিধাটা। এবং উনি বলছেন মানুষের যে ইন্টেলিজেন্স, মানুষের যে বুদ্ধি, মানুষের যে বোঝার ক্ষমতা সেটা সীমাবদ্ধ। তাহলে এই সীমাবদ্ধ ল্যাঙ্গুয়েজ বা সীমাবদ্ধ ইন্টেলিজেন্স বা সীমাবদ্ধ দক্ষতা নিয়ে আমি কিন্তু নাইটিঙ্গেলের গানের সমান একটা আর্ট ফর্ম তৈরি করতে পারবো না। সেটা পরের লাইনে আবার উনি হতাশ হয়ে যাচ্ছে, কারণ উনি যখন দেখলেন যে পোয়েট্রি লেখার জন্য ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, ওয়্যারঅ্যাজ যে নাইটিঙ্গেল গানটা করছে তার কোনো ল্যাঙ্গুয়েজ নেই। পারপ্লেক্সিস মানে আমাদের ব্রেন, যেমন উনি আগে বলেছিলেন ব্রেনের মধ্যে একই সময়ে অনেক থটস চলতে থাকে, আমরা সোজাভাবে ভাবতে পারি না বা বিশুদ্ধভাবে বা অনেক ডেপথে গভীরে গিয়ে ভাবতে পারি না। ব্রেন কী করে? ব্রেন সবসময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় এবং সে আমাদেরকে বিভ্রান্ত করে, এবং রিটার্ড মানে আমাদের প্রতিবন্ধক করে দেয়, মানে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। না, এখানে তাহলে আমরা কী কী পোয়েটিক ডিভাইস সেটা আমরা আগে দেখে নিলাম। একটা হচ্ছে অ্যাপস্ট্রফি ইনি ইউজ করেছেন, যেখানে উনি বলছেন ফর আই উইল ফ্লাই টু দি, আমি তোমার কাছে উড়ে যাব। আর একটা এখানে রেপিটেশন উনি ইউজ করেছেন, দেখো লেখা আছে অওয়ে অওয়ে। রেপিটেশন মানে একটা ওয়ার্ড বা ফ্রেজ, আর সেটাকে যদি বারবার ঘুরিয়ে ফিরে ইউজ করা হয়, কিন্তু পার্টিকুলারলি রেপিটেশন না বলে এটাকে আমরা যদি টু বি ভেরি প্রেসাইজ, এই পার্টিকুলার পোয়েটিক ডিভাইসটাকে বলা হয় এফিজুক্সিস। না, ওই এফিজুক্সিস এই পোয়েটিক ডিভাইসটা হচ্ছে যে আমরা তো বলছি না রেপিটেশন মানে একটা ওয়ার্ড বা ফ্রেজ, তার মাঝখানে কিছু ইন্টারভিনিং ওয়ার্ডস থাকে, তারপরে আবার সেই ওয়ার্ড বা ফ্রেজটা ফিরে আসে। আর এফিজুক্সিসে কী হয়, পরপর তার মাঝখানে কোনো ইন্টারভিনিং ওয়ার্ডস থাকে না, তাহলে এক্স্যাক্টলি এটা হচ্ছে রেপিটেশন বলাই যায়, কিন্তু আসলে এটা হচ্ছে একটা এফিজুক্সিস। তাহলে এই পোয়েটিক ডিভাইসটা উনি ইউজ করেছেন। তারপর তো আমরা দেখলামই ওই যখন বাচ্চুস অ্যান্ড হিজ পার্টস বলেছেন, গ্রিক মাইথোলজির উনি অ্যালিউশন টেনেছেন। তাহলে এই কটা পোয়েটিক ডিভাইস উনি ইউজ করেছেন। অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য নাইট and happily the queen moon is on her throne, clustered around by all her starry face. But here there is no light. Say what from heaven is with the breezes blown through wondrous glooms and winding mossy ways. এই কটা লাইন থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে কবি যে জন কিটস দ্য স্পিকার, ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা খেইটা হারিয়ে ফেলছে। সেজন্য কখনো কখনো উনি নিজের ব্যাপারে কথা বলছেন, কখনো কখনো উনি স্বপ্নের মধ্যে চলে যাচ্ছেন, সেই স্বপ্নের ব্যাপারে কথা বলছেন, কখনো কখনো আবার নাইটিঙ্গেলের সঙ্গের ব্যাপারে কথা বলছেন। ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ইন্টারটুয়াইন্ড করা আছে পুরো পোয়েমটাতে, যে কখন কী ব্যাপারে কথা বলছেন সেইগুলো আইডেন্টিফাই করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। না, এখানে দেখো বলছেন অলরেডি উইথ দি। না, তার আগে আমরা কী বললাম চারটে লাইনে, তার আগে চারটে লাইনে উনি বললেন যে না, পোয়েট্রির মাধ্যমে তো নাইটিঙ্গেলের পৃথিবীতে যাওয়া সম্ভব বা নাইটিঙ্গেলের পৃথিবীর সঙ্গে যোগ সাধন করা সম্ভব, কিন্তু পোয়েট্রির জন্য আবার ল্যাঙ্গুয়েজ লাগে, যেটা নাইটিঙ্গেলের সঙ্গের জন্য প্রয়োজন হয় না। সেই জন্য উনি ওইটাকে চিন্তাভাবনা করেও সেটাকে বাতিল করে দিয়েছিলেন। কোন লাইনে বলেছিলেন, দো দ্য ডাল ব্রেন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্নস। কিন্তু তারপর আবার হঠাৎ করে বলছেন অলরেডি উইথ দি। তারপরে হঠাৎ করে তাহলে উনি কীভাবে নাইটিঙ্গেলের কাছে পৌঁছে গেলেন? কারণ ওটা তো এটাই বোঝাচ্ছে অলরেডি উইথ দি মানে আমি অলরেডি তোমার সঙ্গে আছি। তাহলে এটা থেকে আমাদের মনে হচ্ছে যে উনি এখন একটু স্বপ্নের মতন দেখছেন, মানে স্বপ্নের ঘরে রাজ্যে চলে গেছেন। কারণ দেখো তারপরে যে ইমেজারিগুলো আমরা দেখব সেগুলো রাত্রের। কারণ বলছেন অলরেডি উইথ দি, প্রথম কথা এটা সম্ভব নয়, কারণ উনি তার আগেই বলে দিয়েছেন কেন সম্ভব নয়। আর তারপরে বলছে টেন্ডার ইজ দ্য নাইট। তাহলে উনি নাইটিঙ্গেলের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন বা নাইটিঙ্গেলের পৃথিবীতে যেতে চাইছিলেন বা নাইটিঙ্গেলের সঙ্গে সঙ্গে নিজেকে একাত্ম করতে চাইছিলেন, সেটা কারণ আমরা পেয়েছি, যাতে উনি এই পৃথিবীর যে দুঃখ কষ্ট সাফারিং সেগুলোকে ভুলতে পারেন। এবং ওনার মনে হয়েছিল দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে, কোনটা নাইটিঙ্গেলের সঙ্গে যোগ সাধন করা, কিন্তু সেটা করা সম্ভব নয়। কিন্তু এইখানে বলছেন যে আমি যোগ সাধন করে ফেলেছি। আর টেন্ডার ইজ দ্য নাইট, টেন্ডার মানে খুব কোমল, তার মানে এখন এর পরে যে কটা লাইন উনি বলবেন সেগুলো উনি নাইটিঙ্গেলের পৃথিবীতে
অলরেডি চলে গেছেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন। মানে এখন আর উনি এই মানুষের পৃথিবীতে নেই, তার মানে মানুষের পৃথিবীর যত দুঃখ কষ্ট, মানুষের পৃথিবীর যত হতাশা, মানুষের পৃথিবীর যত ওয়ারি দুশ্চিন্তা, সেইগুলোর উপরে চলে গেছেন এবং উনি নাইটিঙ্গেলের সঙ্গে যোগ দিয়েছেন। সেই জন্য উনি বলছেন টেন্ডার ইজ দ্য নাইট। সেইখানে মানে নাইটিঙ্গেলের পৃথিবীতে নাইটটা হচ্ছে খুবই কোমল, সেটা কিন্তু এত হার্শ, মানে এখানকার পৃথিবীর মতো মানুষের সমাজের পৃথিবীর মতো এত হার্শ বা কর্কশ নয়। এবং সেখানে উনি কি দেখছেন, উনি দেখছেন অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। অবভিয়াসলি এখানে কুইন মুন মানে চাঁদকে বলা হচ্ছে। এবং উনি বলছেন আমি নাইটিঙ্গেলের পৃথিবীতে পৌঁছে আমি দেখলাম যে কুইন মুন মানে চাঁদ তার সিংহাসনে বসে আছে। এখানে কুইন মুন মানে আমরা একটা অ্যালিউশন গ্রিক মাইথোলজি থেকে নিতে পারি। এই কুইন মুন বলতে গডেস অফ দ্য মুন, মানে মুনের দেবী সেলিনকে বলা হতো, এবং যেটার উল্লেখ উনি এইডিমিয়নেতেও করেছিলেন। তাহলে হতে পারে একটা অ্যালিউশন আছে, এটা গ্রিক মাইথোলজি গডেস অফ মুন সেলিনের। যাই হোক, উনি দেখছেন যে চাঁদ তার সিংহাসনে বসে আছে, মানে চাঁদ উঠেছে, ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেস। এবং সেই যখন কুইন মুন বসে আছেন তার সিংহাসনে, তাকে ঘিরে কারা আছে? স্টারি ফেজ। ফেজ মানে হচ্ছে ফেয়ারিজ, যাদের ম্যাজিক্যাল ক্ষমতা আছে। স্টারি ফেজ মানে বেসিক্যালি আমরা বলতে পারি স্টার্সগুলো। তার মানে চাঁদ উঠেছে, চাঁদের চারপাশে তারাগুলো ঝিকিমিকি করছে। ক্লাস্টার্ড অ্যারাউন্ড মানে চারিদিকে আছে। বাট হিয়ার দের ইজ নো লাইট। এই যে হিয়ার, এটা আমাদেরকে বুঝতে হবে। হিয়ার মানে কবি যেখানে বসে কবিতাটা লিখছিলেন প্রথমে শুরুতে নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে, সেই পৃথিবীর কথা বলছেন না, কিন্তু উনি এখন যে পৃথিবীতে আছেন, যেটা হচ্ছে নাইটিঙ্গেলের পৃথিবী, সেইখানের কথা বলছে সেইখানে দ্যার ইজ নো লাইট, মানে সেই যে চাঁদের আলো সেটা এসে পৌঁছাচ্ছে না। সে হোয়াট ফ্রম হ্যাভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন থ্রু ভেন্ডারাস গ্লুমস অ্যান্ড ওয়াইন্ডিং মসি ওয়েজ। না এইখান কীভাবে বুঝবো আমরা যে হ্যাঁ ওইটাই অ্যাকচুয়ালি, যে উনি এখন মানুষের পৃথিবী ছেড়ে দিয়ে ওই নাইটিঙ্গেল পৃথিবীতে চলে গেছেন? এই পরের দুটো লাইন থেকে সেটা পরিষ্কার হবে। দেখো বলছে যে সেভ হোয়াট ফ্রম হ্যাভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন থ্রু দ্য ভেন্ডারাস গ্লুম। এই যে ভেন্ডারাস গ্লুম, ভেন্ডারাস মানে হচ্ছে লাশ গ্রিন, মানে ঘন সবুজ। তাহলে ঘন সবুজ আছে, আবার গ্লুম, গ্লুম মানে কি? অন্ধকারময় আছে। তাহলে ঘন সবুজ আর অন্ধকারময় এরকম একটা পরিবেশে উনি আছেন। তারপরে বলেছেন ওয়াইন্ডিং মসি ওয়েজ, মানে এত শ্যাওলা ধরে আছে যে পুরো পরিবেশটায় একটা গোলক ধাঁধার মতো সৃষ্টি করেছে। এবং এখানে এত ঘন গাছপালা এবং এত শ্যাওলার উপস্থিতি আছে যে একটা গোলক ধাঁধা তো সৃষ্টি করেছেই, পুরো পরিবেশটা অন্ধকারময় আছে। এবং যে চাঁদের আলো, সেই চাঁদের আলো প্রবেশ করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে যখন হাওয়া দিচ্ছে তখন পাতাগুলো যখন একটু সরে যাচ্ছে, তখন সেই সরে যাওয়া পাতার ফাঁক দিয়ে কিছুটা আলো এসে পৌঁছাচ্ছে। এই যে সেভ হোয়াট ফ্রম হ্যাভেন, হ্যাভেন মানে ওই চাঁদের আলোর কথা বলা হচ্ছে, ইজ উইথ দ্য ব্রিজেস ব্লো। তাহলে এইরকম একটা পরিবেশ, এত ঘন গাছপালা এবং এত গোলক ধাঁধার মতন শ্যাওলা থাকা, বনের যখন অনেক গভীরে কেউ চলে যাবে তখনই এরকম একটা পরিবেশ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি জন কিটস, উনি তো বনের একদম ধারে বা পাশে বসে, বা ইনফ্যাক্ট বনের ভিতরে না গিয়ে কিছুটা বাইরে থেকেই শুনছিলেন এই গানটা। নাইটিঙ্গেলের গানটা তো অনেক দূর থেকে ভেসে আসছিল। তাহলে হঠাৎ করে উনি বনের এত গভীরে কী করে চলে গেলেন? তখন আমরা বুঝতে পারছি উনি হয়তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বা স্বপ্নের দুনিয়াতে বা ওনার স্বপ্নের পৃথিবীতে উনি ভাবছেন সেই নাইটিঙ্গেলের কাছে চলে গেছেন। এবং এর আগে জন কিটস বলেছিলেন যে সেই নাইটিঙ্গেল যার গানটা উনি এখান থেকে শুনতে পাচ্ছেন, সে কিন্তু বনের অনেক গভীরে থাকে, কারণ ওই শব্দটা ওনার মনে হয়েছিল অনেক গভীর থেকে আসছে। উনি এখন নিজে ওই নাইটিঙ্গেলের পৃথিবীতে চলে গেছেন বলে উনি বলছেন যে আমি এখন যেখানে আছি সেটা গহন অরণ্য, এবং এই গহন অরণ্যের এই রকম একটা ডেসক্রিপশন উনি দিয়েছেন। ওকে, সো দিস ইজ ভেরি বিউটিফুল ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছেন। এখানে কি কি পোয়েটিক ডিভাইস আছে একটু দেখে নিই। এখানে প্রচুর অ্যালিটারেশন, অ্যাসেনেন্স আর কনসোনেন্স ইউজ করা হয়েছে। প্রধানত এই দুটো লাইনে আমি দেখো বোল্ড করে দিয়েছি, সেগুলো সব অ্যালিটারেশন, অ্যাসেনেন্স আর কনসোনেন্সের ভরা আছে তার জন্য।
না এত অ্যালিটারেশন, এত অ্যাসেন্ডেন্স, এত কনসোনেন্স ইউজ করেছেন কেন? বা লাইনগুলো যখন আমি বর্ণনা দিলাম তখনই বুঝতে পারলে যে একটা গহন অরণ্যকে কত সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন, তার সঙ্গে আবার চাঁদকেও অ্যাড করেছেন, তার সঙ্গে আবার স্টারকেও অ্যাড করেছেন, এবং তারপরে হাওয়া দিচ্ছে তখন চাঁদের আলো মাঝে মাঝে এসে পড়ছে। সেই জিনিসগুলোকে কেন বলছেন? কারণ উনি এই যে আগে যেটা বললেন কিছুক্ষণ আগেই, যে ওনার ল্যাঙ্গুয়েজের উপরে বা ভাষার উপরে অতটা দক্ষতা নেই, তার জন্য উনি নাইটিঙ্গেলের গানের সমতুল্য হতে পারবেন না। কিন্তু অ্যাজ এ রিডার উনি একটা সাপোর্ট বা একটা ফেভার চাইছেন, যে তারা যেন তাকে উৎসাহ দেয় যে না, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনার ভাষায় সেই ডেপথ মানে গভীরতা, সেই পিওরিটি আছে, যে আপনার এই পোয়েট্রিটা সেই নাইটিঙ্গেলের গানের সমতুল্য হতে পারে। তো এই ফেভার আশা করার জন্য উনি এত সুন্দর সুন্দর পোয়েটিক ডিভাইসেস ইউজ করেছেন। আই ক্যানট সি what flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs, but in embalmed darkness guess each sweet wherewith the seasonable month endows the grass, the thicket and the fruit tree wild. 30 থেকে 40 নম্বর লাইনে, মানে আগের স্ট্যান্জাতে যে শেষের দিকে পড়েছিলাম, যে উনি পৃথিবীর যে রূঢ় বাস্তবতা সেটা ছেড়ে নাইটিঙ্গেলের জগতে চলে গেছেন। মানে আমরা বলছিলাম যে উনি সম্ভবত স্বপ্ন দেখছেন। তাহলে এটাকে এইভাবে ধরা যেতে পারে যে জন কিটস এখন সেই স্বপ্নে আর কি কি দেখছেন সেটাই আমরা এখানে দেখব। তখন সে বলছে যে সেই নাইটিঙ্গেলের পৃথিবীতে গিয়ে সে আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। তাহলে এখানে চারিদিকে অন্ধকার, সেখানে আমরা দেখেছিলাম, এবং সেই অন্ধকারে তাহলে ওনাকে ডিপেন্ড করতে হয়েছে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে স্মেল, ঘ্রাণ, আর একটা হচ্ছে ওনার শ্রবণ ক্ষমতা। তো এই দুটোর উপরে নির্ভর করে উনি ওই অন্ধকারেই উনি যে পরিবেশে বসে আছেন সেই পরিবেশটার বর্ণনা রিডার্সদের দিচ্ছেন, অ্যাজ ইফ উনি যেন রিডার্সদের বলতে চাইছেন যে দেখো, আমি ভিজুয়াল কোনো মাধ্যম ছাড়াই এত সুন্দরভাবে বর্ণনা দিতে পারি যে আমার পোয়েট্রিটাকে, পোয়েট্রি ইজ এ ফর্ম অফ আর্ট, আবার যে নাইটিঙ্গেল গানটা গাইছে সেটাও একটা ফর্ম অফ আর্ট। এই দুটোকে কিন্তু তুলনা করা যেতে পারে। প্রথমে যেটা একদমই অসম্ভব মনে করছিলেন, সেটা মনে হচ্ছে একটু প্রমাণ করতে চাইছেন রিডারদের কাছে যে এটাও সম্ভব। এবং সেই জন্য এই যে স্ট্যান্জাটা, এই স্ট্যান্জাটা বলা হয় জন কিটস যত কবিতা লিখেছেন তার মধ্যে সব থেকে ঐশ্বর্যবান একটা স্ট্যান্জা হচ্ছে দিস পার্টিকুলার স্ট্যান্জা। কারণ কি, এখানে খুব ভিভিডলি সেই রাত্রির পরিবেশটাকে উনি শুধুমাত্র ঘ্রাণ এবং শ্রবণের মাধ্যমে রিডার্সদের কাছে তুলে ধরেছেন। সেই জন্য উনি বলছেন দেখো, আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স অ্যাট মাই ফিট। উনি বলছেন সেই নাইটিঙ্গেলের পৃথিবীতে তখন আমি বুঝতে পারলাম না যে আমার পায়ের কাছে কি কি ফুল পড়ে আছে, নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বস, বা কি নরম সুগন্ধি জিনিস যে আমার আশেপাশে যে গাছ আছে এবং তার শাখা পোশাখা থেকে ঝুলছে, সেটাও আমি বুঝতে পারছিলাম না। ইন এমবাল্ড ডার্কনেস। নাও এই এমবাল্ড মানে হচ্ছে আমরা জানি চারিদিক ঘিরে থাকে, ডার্কনেস মানে অন্ধকার, কিন্তু এখানে পার্টিকুলারলি এমবাল্ড মানে ঘিরে থাকা নয়, এখানে বাল্ব মানে হচ্ছে একটা সুগন্ধি তেল বিশেষ বা একটা সুগন্ধি জিনিস, যেটা দেখবে বিভিন্ন ধরনের ক্ষতদে বা বিভিন্ন ধরনের যেখানে ব্যথা হয় সেখানে প্রয়োগ করা হয়। তো তার মানে উনি বলছেন যে আমি যে অন্ধকারে ঘিরে আছি, সেই অন্ধকারে আমি এত ধরনের ঘ্রাণ পাচ্ছি, মানে মিষ্টি গন্ধ পাচ্ছি, যে আমি মনে হচ্ছে সেই মিষ্টি গন্ধ দিয়েই ঢাকা পড়ে গেছি বা আবৃত আছি। গ্যাস ইচ সুইট, এবং সেই অন্ধকারে বসে আমি আন্দাজ করছি যে আমার আশেপাশে ইচ সুইট মানে ফলের কথা বলা হচ্ছে, যে কি কি ফল ধরে আছে। wherewith the seasonable month endows, এবং আমি যখন এরকম আন্দাজ করার চেষ্টা করছি আমার ঘ্রাণ শক্তির সঙ্গে সঙ্গে আমি এটাও আন্দাজ করছি যে এই সিজনটা কি, তার মানে এই মৌসুমি সিজনে, মানে এই পার্টিকুলার সিজনে কি কি ফুল ফল হতে পারে সেটার উপর ভিত্তি করে আমি আমার আন্দাজটা করছি। এন্ডাউজ মানে দান করে, আর সিজনেবল মানে মৌসুমি। দ্য গ্রাস, দ্য থিকেট, গ্রাস মানে ঘাস, থিকেট মানে ঝোপঝাড়, অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, এবং কিছু ওয়াইল্ড ফ্রুট ট্রি আমি আন্দাজ করছি আমার চারপাশ ঘিরে আছে। না, এটাতে গেল মোটামুটি মিনিং এই ওয়ার্ডসগুলোর। তাহলে ওই নাইটিঙ্গেলের পৃথিবীটাকে উনি অ্যাজ ইফ ওই নাইটিঙ্গেলের পৃথিবীতে যেয়েই
আমাদের কাছে তুলে ধরছে। না, আমি বললাম ওনার পোয়েটিক স্কিলটাকে তুলে ধরার জন্য এই 41 থেকে 45 নম্বর লাইনে প্রচুর কনসনেন্স ইউজ করেছেন, এবং সেই কনসনেন্সগুলো হচ্ছে এস, এম, বি, ডাব্লিউ অ্যান্ড টিএইচ। এই শব্দগুলোকে বারবার তুলে ধরছেন। নয় তুমি যদি দেখো এস, এম, বি, ডাব্লিউ, টিএইচ, এই শব্দগুলো হচ্ছে কোনোটা সফট, কোনোটা দেখো রেজনেন্ট, রেজনেন্ট মানে ভাইব্রেটিং, আর কোনোটা হামিং শব্দ একটা ইলিউশন তৈরি করে। এবং এইগুলোই কিন্তু পরপর অল্টারনেটলি ইউজ করেছেন, যাতে উনি সেই মুহূর্তে সেই নাইটিঙ্গেলে পৃথিবীতে যেরকম ফিল করছেন সেই ফিলটা রিডার্স থেকে করাতে পারেন। দেখো আমি বোল্ড করে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। হোয়াইট হথরন অ্যান্ড দ্য প্যাস্টোরাল eglantine, fast fading violets covered up in leaves, and mid May's eldest child, the coming musk rose, full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. না, তারপরে আর ওটাকে এক্সপ্লেন করছেন বা বর্ণনা করছেন যে উনি আন্দাজে কী কী আন্দাজ করতে পারছেন। সো উনি ঘ্রাণ নিয়ে আন্দাজ করছেন, হতে পারে আমার চারপাশে হোয়াইট হথরন বলে ফুল আছে, অ্যান্ড দ্য পাস্টোরাল ইগলটাইন বলে, ইগলটাইন বলে একটা ফুল হয় সেটা আছে। পাস্টোরালটা একটা ইউজ করেছেন ওয়ার্ড। এই পাস্টোরাল মানে হচ্ছে সাধারণ কথায় লিটারেরিভাবে পাস্টোরাল মানে হচ্ছে একটা ঘাসের তৃণভূমি, কিন্তু পাস্টোরাল আবার সাহিত্যের ভাষায় একটা পার্টিকুলার ক্যাটাগরিও হয়। যেমন ধরো কেউ যদি নেচারের স্তুতি বন্দনা করে একটা কবিতা লেখে, তাহলে সেটাকে পাস্টোরাল পোয়েম বলা হয়। তাহলে এই পাস্টোরাল কথাটা পার্টিকুলার ইউজ করে উনি তৃণভূমির সাথে সাথে এটাও বলতে চাইছেন যে এই যে কবিতা বা পার্টিকুলারলি এই স্ট্যান্ডজাতে আমি নেচারের বিউটির স্তুতি বন্দনা করছি, এবং আমার আর্ট ফর্মটা কি, আমার আর্ট ফর্মের মাধ্যমে এই যে নেচারের বিউটি সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। ফাস্ট ফেডিং ভায়োলেটস কাভার্ড আপ ইন লিভস, ভায়োলেটসও এক ধরনের ফুল হয়, সেটাও কী হচ্ছে, সেটা মনে হচ্ছে কাভার্ড আপ ইন লিভস মানে পাতা দিয়ে ঢাকা আছে। অ্যান্ড মিড মেজ এলডেস্ট চাইল্ড মানে মেয়ের শেষের দিকে যে ফুলগুলো হয়। দ্য কামিং মাস্ক রোজ, মাস্ক রোজ মানে খুবই সুগন্ধিযুক্ত একটা গোলাপের কথা বলা হচ্ছে, এবং এই গোলাপের উপরে যখন শিশির বিন্দু পড়ে এবং সেই শিশির বিন্দুগুলো যখন গোলাপ থেকে ঝরে ঝরে পড়ে, তো সেটাকে ওয়াইনের সঙ্গে তুলনা করা যেতে পারে। দ্য মার্মারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা সামারেই লেখা হয়েছিল। বলছেন এই যে সামারের সন্ধেবেলা, সেই সামারের সন্ধেবেলায় চারিদিকে ফ্লাইজ মানে মাছি, মার্মারাস হন্ট মানে মাছি ভন ভন করছে বা গুঞ্জন করছে, সেই শব্দটাও আমার কানে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম ঘ্রাণ এবং শব্দ এই দুটোর মিশ্রণে উনি এই পুরো পরিবেশটাকে সৃষ্টি করলেন। না, এখানে দুটো কথা আছে দেখো, ফাস্ট ফেডিং আর মার্মারাস হন্ট, এই দুটো জিনিস আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। আর একটা ব্যাপার যে এইখানে যে সমস্ত ফুলগুলোর নাম করা হয়েছে তার মধ্যে কিছু কিছু ফুল কিন্তু স্প্রিংয়ের, আবার কিছু কিছু ফুল সামারের। তাহলে স্প্রিং আর সামার এই দুটো সিজন এক হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা একটু আভাস পেতে পারি যে উনি আসলে বাস্তবতার সঙ্গে যুক্ত নেই, উনি একটা অগমেন্টেড রিয়ালিটির মধ্যে চলে গেছেন, মানে পৃথিবীর যে বাস্তবতা সেটা ছেড়ে একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন, এবং সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গিয়ে উনি এই সমস্ত জিনিস দেখছেন, এবং সেই জন্যই ওনার সময় বা কালের কোনো জ্ঞান নেই, এবং সেই জন্য স্প্রিংয়ের ফুলদেরও নাম নিচ্ছেন, আবার যেগুলো সামারে হয় তাদেরও নাম নিচ্ছেন। সেটাই এখান থেকে একটা ইন্টারপ্রিটেশন করা যেতে পারে, বিকজ এখানে হথরন, ইগলটাইন, ভায়োলেট আর মাস্করোজ এই সবই কিন্তু একটা সিজনে হয় না। যাই হোক, এখানে ফাস্ট ফেডিং বলা হচ্ছে, তাহলে এখানে উনি যখন নেচারের বর্ণনা দিচ্ছেন তখনই কিন্তু সেই সময়ের প্রকোপ যে নেচারের উপরেও পড়ে সেটা বলতে চাইছেন, সেই জন্য উনি বলছেন ফাস্ট ফেডিং। এর আগে পর্যন্ত উনি শুধুমাত্র বলছিলেন যে মানুষ অসহায়ের মতো সময়ের শিকার হয়, কিন্তু এখানে বলছে না, শুধুমাত্র মানুষ নয়, প্রকৃতির উপরেও এই সময়ের প্রকোপ আছে, সেই জন্য বলছেন ফাস্ট ফেডিং, মানে যত সময় যায় তত ওই ভায়োলেট সেই ফুলটা কী হয়, ফেড হতে থাকে, মানে বিবর্ণ হতে থাকে, ঠিক মানুষের মতো। তো তার মানে এই প্রকৃতির উপরেও এই প্রভাবটা পড়ে, মানে সময়ের প্রভাবটা পড়ে। আর বলছে দ্য মার্মারাস হন্ট অফ ফ্লাইজ, এই যে মাছি ভন ভন করে, এটা যদি আমরা ধরি তাহলে এটার সঙ্গে আমরা ডেথ বা মৃত্যুকে তুলনা করতে পারি। তাহলে মৃত্যু শুধুমাত্র মানুষকেই তাড়িয়ে নিয়ে বেড়ায় তাই নয়, এখান থেকে একটা হিন্ট উনি দিচ্ছেন যে মৃত্যুর প্রভাব প্রকৃতির মধ্যেও পড়ে।
সেই যে ফুলগুলো ফোটে সেইগুলো ফেড হয় এবং ফেড হয়ে অবশেষে সময়ের প্রকোপে পড়ে তারাও কি হয় আস্তে আস্তে ঝরে পড়ে, মানে মারা যায়। তো সেই দুটো হিন্টও এখানে ফাস্ট ফেডিং অ্যান্ড দ্য মার্মারাস হর্ন থেকে আমরা পাই। আর যদি পোয়েটিক ডিভাইসগুলোকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখব এখানে প্রচুর পরিমাণে কনসোনেন্স, অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স ইউজ করা হয়েছে। এবং কোথায় কোথায় কনসোনেন্স, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স ইউজ করা হয়েছে সেটা আমি দেখো এখানে বোল্ড করে দিয়ে দিয়েছি। ডার্কলিং আই লিসন and for many a time I have been half in love with easeful death. Call him soft names in many a mused rhyme, to take into the air my quiet breath. ডার্কলিং মানে যে জিনিসটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে সেটা বলে ডার্কলিং। না এইখানে ডার্কলিং স্পেশালি মানে হচ্ছে যে সে অন্ধকারে বসে শুনছে। এর আগের স্ট্যান্সাগুলোতে আমরা পেয়েছিলাম উনি অন্ধকারে বসে ঘ্রাণ নিয়ে আন্দাজ করছিলেন ওনার চারপাশের পরিবেশটা, কারণ চারপাশের পরিবেশটা অন্ধকার ছিল। না এখন এই অন্ধকারে বসে উনি শুনে সেটার বর্ণনা রিডার্সদের দিতে চাইছেন, যে আমি শ্রবণ ক্ষমতা ব্যবহার করে কিভাবে একটা পিকচারকে পেন্ট করতে পারি। এবং তারপরে শুনতে শুনতে উনি বলছেন যে ফর মেনি এ টাইমস আই হ্যাভ বিন হ্যাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। তার মানে উনি ইজফুল ডেথকে উইশ করেন, মানে ওনার একটা উইশ আছে যে উনি মরে যেতে চান না। এখানে লিটারেলি উনি মারা যেতে চান না। আসলে জন কিটস যেটা প্রথম থেকে বলে আসছেন, উনি এই মানুষের যে কনসিয়াসনেস, মানুষের যেই রিয়ালিটি বা বাস্তবতা বা হার্শ রিয়ালিটি, এই বাস্তবতার ঊর্ধ্বে যেতে চান। এবং এই বাস্তবতার ঊর্ধ্বে যাওয়ার জন্য বা মানুষের যে চেতনা, এই চেতনা বিহীন হয়ে যাওয়ার জন্য, যেটা ঠিক নাইটিঙ্গেল আছে, কারণ নাইটিঙ্গেলের মধ্যে কোনো চেতনা নেই, সেই জন্যই সে এত আনন্দে পরম উল্লাসে তার গান করতে পারে। তো সেটার জন্য উনি অনেক উপায় খুঁজে বের করলেন। কোনো একটা সুরাপান করবেন বা নাইটিঙ্গেলের গান শুনবেন। এবং এইগুলোর মধ্যে সব থেকে ওনার ভালো কোনটা লেগেছিল? নাইটিঙ্গেলের গান শোনাটা। কারণ আমরা প্রথম স্ট্যান্ডাতে পেয়েছিলাম উনি নাইটিঙ্গেলের গান শুনে ওনার মধ্যে প্রভাব কী হয়েছিল। ওনার মনে হচ্ছিল যে উনি যেন হেমলক পান করেছেন বা ওপিয়াম পান করেছেন এবং ওনার মধ্যে একটা ড্রাউজি নামনেস, মানে তন্দ্রাচ্ছন্ন একটা অসারতা চলে এসেছিল। তার মানে উনি বাস্তব জীবন থেকে আলাদা হয়ে গেছিলেন। কিন্তু এইখানে সেই জিনিসটাকে এবারে একটু উনি সন্দেহ করতে শুরু করেছেন। এবং সেই জন্য উনি যখন দেখছেন যে না এটা সম্ভব নয়, কেন সম্ভব নয়? নাইটিঙ্গেলের গানটা শুনে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে পারবেন, কিন্তু পরের মুহূর্তে আবার ভাবছেন যে সেটা কিন্তু সব সময়ের জন্য নয়। ফর এক্সাম্পল, আমরা এখন কি করি সাধারণ জীবনে, আমাদের কোনো ওয়ারি আছে বা আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বাস্তবতাটাকে গ্রহণ করতে পারছি না, তখন আমরা উই ওয়ান্ট টু এসকেপ দিস রিয়ালিটি। এবং এই রিয়ালিটিকে এসকেপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের পথ নিই। কেউ কী করে? কেউ শপিং করে, কেউ সিনেমা দেখে, কেউ গান শোনে, কেউ নেশা করে। কিন্তু আবার ঘুরে ফিরে সেই তাকে বাস্তব জীবনে ফিরে আসতেই হয়। তার মানে এই সমস্ত জিনিসগুলো করে জন কিটস বলছেন যে এই যে কঠিন বা রূঢ় বাস্তব, সেটাকে কিছুক্ষণের জন্য ভোলা যায়, কিন্তু সেগুলো থেকে অব্যাহতি পাওয়া যায় না। তো সেই জন্য এই নাইটিঙ্গেলের সংটার ক্ষেত্রে উনি তাই বলছেন যে আমি বাস্তবতা থেকে কিছুটা অব্যাহতি পাই, কিন্তু চিরতরে আমার এই যে চেতনা বা আমি যে মানুষ, সেটাই একটা অভিশাপ আমার জন্য। কারণ আমি যেহেতু মানুষ, সেই জন্য আমার চিন্তা শক্তি আছে, আমি ভাবতে পারি। এবং সেই জন্যই বলছেন এটার একমাত্র পার্মানেন্ট সলিউশন একটা বলা যেতে পারে, যে স্থায়ী একটা ব্যবস্থা যদি করা যায় সেটা হচ্ছে মৃত্যু। মানে মৃত্যু হলেই মানুষের চেতনারও মৃত্যু হবে। তাহলে এই চেতনার সঙ্গে যে সমস্ত কষ্টকর চিন্তাভাবনাগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাবে। এবং সেই জন্য উনি বলছেন যে আমি এই রকম একটা পরিবেশে, এই অন্ধকার পরিবেশে, এবং অন্ধকার পরিবেশে আমি শুনছি এবং এই সময় আমার মনে ইচ্ছা জাগছে যে আমি একটা ইজফুল ডেথ চাইছি, যেন আমার মৃত্যু হোক। এখানে হ্যাফ ইন লাভ, এই যে মৃত্যু, এই মৃত্যুর সঙ্গে উনি বলছেন প্রায় উনি মৃত্যুর প্রেমে পড়েছেন। মানে উনি রোম্যান্টিসাইজ করেছেন বা ফ্যান্টাসাইজ করছেন মৃত্যুটাকে। কিন্তু কেন পুরোপুরি নয়, হ্যাফ ইন লাভ কেন বলছেন? তাহলে আদার হাফটা কি? তাহলে একাধারে ডেথটাকে উনি ভালোবাসেন, কারণ উনি জানেন ডেথ মানেই মুক্তি। কি থেকে মুক্তি? মানুষের চেতনার থেকে মুক্তি। তার মানে চেতনার সঙ্গে যে সমস্ত দুঃখ, কষ্ট এবং পেইনফুল থটস আছে সেগুলো থেকে মুক্তি। কিন্তু অন্যভাবে দেখতে গেলে আদার হাফটা ভাবছে যে এই ডেথ এই হচ্ছে একমাত্র কারণ যে বিউটিকে সবসময় চিরনবীন থাকতে দেয় না।
কারণ কি, এই মৃত্যু এসে সেই বিউটিকে কেড়ে নিয়ে যায়। তো সেই জন্য হ্যাভ ইন ডেথ, কারণ উনি চাইতেন, প্রবল ইচ্ছা ওনার ছিল যে বিউটি এমন হবে বা আর্ট ফর্মটা এমন হবে যেটা কোনো মৃত্যু হবে না। কিন্তু যেহেতু সময়ের প্রকোপ আসে, সেই সময়ের প্রকোপ এসে ওই বিউটিরও একসময় মৃত্যু হয়। তাহলে মৃত্যুর এই দিকটাকে উনি ভালোবাসছেন না, কিন্তু মৃত্যুর ফলে যে তার চেতনারও মৃত্যু হবে, তার ফলে উনি শান্তি পাবেন, সেই দিকটাকে উনি ভালোবাসছেন। সেই জন্য বলছেন আই হ্যাভ বিন হ্যাভ ইন লাভ উইথ ইজফুল ডেথ। এখানে একটা একো উনি ইউজ করেছেন, দেখো ইজফুল, এই ইজ কথাটাকে এর আগেও আমরা পেয়েছি। ওই যখন নাইটিঙ্গেলটা ছিল, নাইটিঙ্গেলটা বলেছিল যে সে ফুল থ্রোটেড ইজ এইভাবে গান করে। তাহলে ইজফুল ডেথ আর ফুল থ্রোটেড ইজ, এই দুটো যদি আমরা আলাদা করে নিই, তাহলে ইজফুল ডেথ মানে মৃত্যু, আর ফুল থ্রোটেড ইজ মানে হচ্ছে বিউটি, সৌন্দর্য এবং নেচার। তাহলে দেখো কবির মনে তাহলে এই দুটোই, এই তিনটে জিনিস, বিউটি, সৌন্দর্য, মৃত্যু এবং নেচার, প্রকৃতি, এই তিনটে যেন কীভাবে পেঁচিয়ে গেছে ওনার মনে। তারপরে বলছেন কল হেম সফট নেমস ইন মেনি অ্যামিউজড রাইম। এবং এটা সত্যিই যে উনি অ্যামিউজড রাইম মানে ওনার কবিতার কথা বলা হচ্ছে। এর আগে অনেক কবিতা রেখেছেন এবং সেইখানে উনি এই মৃত্যুটাকে ফ্যান্টাসাইজ করেছেন। উনি আশা করেছেন যেন ওনার মৃত্যু হয়, একটা শান্তির একটা মৃত্যু যেন ওনার হয়। কল্ড হিম সফট নেমস, হিম মানে ওই ডেথকে, এবং তাকে খুব সফট নেমস দিয়ে উনি নাম দিয়ে ডাকেন। ইন মেনি অ্যামিউজড রাইম, দেখো আর মিউজড এর মাঝখানে একটা স্পেস আছে, তার মানে কথাটা অ্যামিউজড নয়। অ্যামিউজড মানে তো বিনোদনকারী রাইম, মানে ওনার পোয়েট্রি যেটা শুনতে খুব ভালো লাগে বা বিনোদন দেয়। কিন্তু এখানে যদি মাঝখানে একটা স্পেস দেওয়া হয়, তাহলে মিউজড, শুধু মিউজড মানে হচ্ছে আনমনা। তার মানে ওনার যে পোয়েট্রি, সেই পোয়েট্রিটাকে উনি বেশি উঁচু স্থানে বসাচ্ছেন না, বা এমন কিছু বলছেন না যে এটা একটা বিনোদনের সৃষ্টি করতে পারে। উনি বলছেন এটা হচ্ছে শুধুমাত্র একটা আনমনা মনের প্রকাশ মাত্র বা বহিঃপ্রকাশ মাত্র। তো কল হিম সফট নেমস ইন মেনি অ্যামিউজ রাইমস মানে, তার মানে ওনার যে সন্দেহ ছিল যে এই আমার যে পোয়েট্রি মানে আমার একটা আর্ট ফর্ম, সেই আর্ট ফর্ম কখনই সেই নাইটিঙ্গেলের আর্ট ফর্ম যেটা নেচার থেকে এসছে এবং যেটার মধ্যে ডেপথ আছে এবং পিওরিটি আছে, তার সঙ্গে কোনোদিনই সমতুল্য হতে পারবে না। সেইটারই একটা সন্দেহ আবার এখানে বলছেন, কারণ উনি নিজের কবিতা থেকে বলছেন অ্যামিউজড রাইম মানে আনমনা হাতে লেখা কয়েকটা লাইন মাত্র। যাই হোক, তাহলে মৃত্যুকে উনি ওনার কবিতাতে বিভিন্নভাবে সম্বোধন করেছেন। টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ। না, এই লাইনটার দুটো ইন্টারপ্রিটেশন হতে পারে। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে মৃত্যু, সে মৃত্যু আসবে এবং এসে তার লাংসে যতটা বাতাস অবশিষ্ট আছে, শেষ বাতাস, সেটা টেনে নিয়ে যাবে, তার ফলে তার মৃত্যু হবে। বা এই যে বাতাস মানে পরিবেশে যে বাতাস আছে, সেই বাতাস তার যে নিঃশ্বাস সেটাকে তার সঙ্গে নিয়ে যাবে, এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে নিয়ে যাবে মানে তার মৃত্যু হবে, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার যে ভার্সেস, তার যে কবিতা বা তার যে আর্ট ফর্ম, তারও মৃত্যু হবে। তিনি এই ধরনের একটা মৃত্যু বরণ করতে চাইছেন। তো তাহলে এই চারটে লাইন থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এবার যদি আমরা পোয়েটিক ডিভাইস যাই, তাহলে এখানে অনেক কনসোনেন্টস ইউজ করা হয়েছে। দেখো এখানে লেখা আছে সফট নেমস অ্যান্ড মিউজ রাইম। তো এখানে দেখো এস, এই সাউন্ডটাকে, তারপরে নেমসের মধ্যে নেমস অ্যান্ড মিউজড MS, আবার রাইম এম শব্দটাকে, তাহলে এম আর এস এই শব্দগুলো, এই কনসোনেন্ট শব্দগুলো ঘুরে ফিরে এসছে। তাহলে এইভাবে কনসোনেন্ট সাউন্ডগুলো মানে সফট কনসোনেন্ট সাউন্ডগুলো ইউজ করার রিজন হিসেবে এটা আমরা বলতে পারি যে উনি একটা জেন্টেলনেস মানে একটা নমনীয় ভাব, এই যে মৃত্যুর মধ্যে একটা নমনীয়তা যেন থাকে, তো এই জিনিসগুলো বোঝানোর জন্য হতে পারে উনি এই কনসোনেন্টসগুলো ইউজ করেছেন। যাই হোক, এই কনসোনেন্টস ছাড়া আর কোনো পোয়েটিক ডিভাইস এখানে ইউজ করা হয়নি। আমরা যদি পরের 5টা লাইনে চলে যাই, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, টু সিজ upon the midnight with no pain, while thou art pouring forth thy soul abroad in such an ecstasy. Still wouldst thou sing, and I have ears in vain, to thy high requiem become a sword. এই পরের 5টা লাইনে উনি আবার ওই ওনার যে মৃত্যু, সেই মৃত্যুটাকে এক্সপ্যান্ড করছেন। উনি বলছেন নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই,
তা উনি বলছেন এরকম একটা পরিবেশ যেখানে চারিদিকে অন্ধকার আছে এবং এত সুন্দর আমি ঘ্রাণ পাচ্ছি, এত সুন্দর শব্দ আমি শুনতে পাচ্ছি, এরকম একটা শান্ত পরিবেশে এর থেকে ভালো পরিবেশ হবে না মৃত্যু বরণ করার জন্য। সেটার মানে হতে পারে নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই। না, এই যে ওয়ার্ডটা আছে রিচ, এটাকে আর একভাবেও ইন্টারপ্রিট করা যায়। রিচটার ইংলিশ মিনিং হচ্ছে যেটা বললাম যে খুবই উত্তম, কিন্তু এটার একটা স্ল্যাং মিনিং আছে। সেই স্ল্যাং মিনিংটা হচ্ছে রিচের ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে যথাযথ হবে না। তাহলে সেই মিনিংটা আমি যদি নিই, তাহলে এখান থেকে তাহলে লাইনটার মিনিং হয়ে যাবে যে এইটা মরার যথাযথ সময় বা পরিবেশ নয়। নাও দুটোরই স্ট্র্যান্ড ধরে, মানে একটা রিচ মানে যথাযথ বা উত্তম, আর একটা যথাযথ নয়, এই দুটো স্ট্র্যান্ড ধরেই আমরা ইন্টারপ্রিট করব পরের লাইনগুলো। তাহলে নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেন। তবে যে টু সিজ আপন মানে সিজ মানে থেমে যাওয়া, তাহলে তা ওনার মৃত্যুর কথা বলছে। যে এই যে মধ্যরাত্রি, এই মধ্যরাত্রিতে এই যে নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে কোনো ব্যথা ছাড়াই যদি আমি থেমে যাই, মানে আমার জীবনটা যদি থেমে যায়, তাহলে তার থেকে উত্তম কিছু হবে না। ওয়াইল দাও আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাব্রড, ওই যে বলছেন যে তার মানে আমি যখন মারা যাব তখন আমার মধ্যে কোনো পেন কেন থাকবে না, বিকজ ওনার শারীরিক পেনের থেকে বেশি ওনার মানসিক পেন ছিল। এবং যখন নাইটিঙ্গেলের গান শুনছিলেন উনি একটা তন্দ্রাচ্ছন্ন অসার অবস্থায় চলে যাচ্ছিলেন, সেই জন্য উনি আর কোনো পেন অনুভব করছিলেন না। তাহলে এই মুহূর্তে সেই নাইটিঙ্গেলের গানটাই উনি শুনছেন, তাহলে উনি বলছেন আমার মধ্যে কোনো যন্ত্রণা নেই। ওয়াইল দাও আর্ট পোরিং ফোর্থ, মানে এই প্রথম জন কিটস সরাসরি বললেন যে নাইটিঙ্গেল একটা গান করছে। দাও আর্ট পোরিং মানে তোমার যে আর্ট মানে নাইটিঙ্গেল, তুমি যে গান করছো, এবং সোল মানে তোমার সেই গানটা আত্মা থেকে আসছে, এবং সেই গান শুনে আমি ইনটক্সিকেটেড হয়ে গিয়ে আমার সব ব্যথা যন্ত্রণা ভুলে গেছি। তো বলছে তাহলে এটা হচ্ছে সবথেকে ভালো সময় হবে আমার জীবনটা থামিয়ে দেওয়ার বা আমার মারা যাওয়ার। ইন সাচ অ্যান এক্সটাসি, ইন সাচ অ্যান এক্সটাসি মানে পরম উল্লাসে। তাহলে এই পরম উল্লাসে কে গান করছে? নাইটিঙ্গেলটা গান করছে, এবং তার গান শুনে যেটা ফার্স্ট অ্যান্সারতে পেয়েছিলাম যে কবি নিজেও পরম উল্লাসিত হয়ে উঠছে। তাহলে এটা একটা পারফেক্ট সেটিং উনি বলছেন আমার মৃত্যুর জন্য। নাও যদি আমরা ওই রিচ এই কথাটার মিনিং এবারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নিই, যে এটা যথাযথ সময় নয়, তাহলে কি হবে? তাহলে আমি এই পরের দুটো যে লাইন আছে সেই দুটো লাইন যথাযথ হবে। তার পরের দুটো লাইন বলছেন স্টিল উডেস্ট দাউ সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন। কিন্তু আমি মারা যাই বা না যাই তাতে তোমার কিছু যাবে আসবে না, কারণ আমি মারা গেলেও তুমি তোমার গানটা এখন যেভাবে গাইছো সেভাবে গাইতে থাকবে। কিন্তু অসুবিধাটা হচ্ছে তখন এই তোমার সুন্দর আর্ট ফর্ম বা তোমার গান শোনার জন্য অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, মানে ও বেসিক্যালি বলতে চায় আমার কান থাকবে না, মানে আমার কান তো থাকবে কিন্তু মৃতদেহের কান থাকা না থাকে একই সমান, কারণ সেই কানের মধ্যে দিয়ে যে শব্দটা ব্রেনে যাবে সেটা সেই ব্রেন প্রসেস করতে পারবে না। তাহলে বলছে তাহলে তুমি যে গানটা করবে সেই গানটা বৃথা যাবে। টু দাই হাই রেকুয়েম বিকাম আ সড। রেকুয়েম মানে এটা একটা চার্চে এক ধরনের বিশেষ গান করা হয় কারোর মৃত্যু হলে, তো সেইটা গানটার সঙ্গেই এই নাইটিঙ্গেলের সংটাকে তুলনা করা হচ্ছে। যে নাইটিঙ্গেল গানটা এরকম বিষাদময় বা বেদনাদায়ক কেন শোনায় তার একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা হচ্ছে রোমান একজন পোয়েট ছিলেন ওভিড। সেই রোমান পোয়েট মেটামরফোসিস বলে একটা স্টোরি, মানে একটা কালেকশন অফ স্টোরিজ লিখেছিলেন, এবং এই নাইটিঙ্গেল পাখিটাকে, মানে আমি বোঝানোর চেষ্টা করছি এই নাইটিঙ্গেল পাখিটাকেই কেন নেওয়া হয়েছে। হ্যাঁ, নাইটিঙ্গেলটা খুব সুন্দর গান করতে হবে তার জন্য, কিন্তু আর একটাও কারণ আছে। এই রোমান পোয়েট ওভিড এবং ওনার যে স্টোরি সেগুলো সেই সময় মানে জন কিটসের সময় এত জনপ্রিয় ছিল যে জন কিটস যখন এই কবিতাটা লিখেছিলেন উনি মাথায় এটা রেখেই লিখেছিলেন যে নাইটিঙ্গেল মানে সবাই ওভিডের কথা ভাববে, এতটাই উনি জনপ্রিয় ছিলেন। না, এই ওভিড যে স্টোরিটা লিখেছিলেন একটা, সেটা ভীষণ একটা টুইস্টেড স্টোরি ছিল। স্টোরিটা এরকম যে একজন মহিলা ছিলেন, ওনার নাম ছিল ফিলোমেলা। ওই ফিলোমেলা ওয়াজ রেপড বাই হার সিস্টার্স হাজব্যান্ড। উনি রেপড হয়েছিলেন ওনার সিস্টারের হাজব্যান্ডের দ্বারা, যার নাম ছিল টেরেয়াস। এবং তারপরে ওই টেরেয়াস যাতে ফিলোমেলা না বলতে পারে তার বোনকে যে কি হয়েছে আমার সঙ্গে, সে তার জিভ কেটে দেয় যাতে সে বলতে না পারে। কিন্তু তার সত্ত্বেও ফিলোমেলা কী করে, কোনোভাবে
তার বোনকে এটা বোঝাতে সক্ষম হয় যে তার হাজব্যান্ড কী করেছে। এবং তার সিস্টারের নাম ছিল প্রকনি। কী করে? ওই এমব্রয়ডারি করে, মানে বস্ত্রের উপরে ও সেলাই করে করে লিখে জানিয়েছিল পুরো ব্যাপারটা। এবং তারপরে ওর বোন যখন বা ওর সিস্টার যখন এটা জানতে পারে যে ওর হাজব্যান্ড কী করেছে, তখন সে করে রিভেঞ্জ নেওয়ার জন্য, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তার নিজের ছেলেকে তার হাজব্যান্ডকে সার্ভ করে ফর ডিনার। মানে বুঝতে পারছো, তার মানে নিজের ছেলে মানে তার হাজব্যান্ড, মানে তার হাজব্যান্ডেরও ছেলে, এবং তাকে ওকে মেরে তাকে ডিনার হিসেবে সার্ভ করে হাজব্যান্ডের কাছে। এটা একটা রিভেঞ্জ ছিল। সেই জন্যই বলা হয় যে এই স্টোরিটা যে ভীষণ টুইস্টেড একটা স্টোরি। তারপরে যখন এটা টেরিয়াস জানতে পারে, তখন সে কী করে? তখন সে তাদের দুজনকে, মানে দুই বোনকেই হত্যা করার চেষ্টা করে। আর যখন এরকম হত্যা করতে যায়, তখন গ্রিক গড এসে তাদেরকে সাহায্য করে, মানে কাকে? ওই ফিলোমেলাকে এবং ফিলোমেলার সিস্টারকে, দুজনকে। আর আয়রনের বিষয় হচ্ছে প্রকনিকে একটা চড়ুই পাখিতে পরিণত করা হয়, আর ফিলোমেলাকে একটা নাইটিঙ্গেলে পরিণত করা হয়। এবং তারপর থেকে তারপরে সে যেহেতু তার ভয়েস হারিয়েছিল, যার জিভটা কেটে দেওয়া হয়েছিল, তাই সেই জন্য তাকে গ্রিক গডরা নাইটিঙ্গেল বলে। মানে ওকে বলা হয় যে তোমাকে আমি এত সুন্দর একটা ভয়েস দেবো যা পুরো পৃথিবী শুনবে। এবং তারপর থেকে নাইটিঙ্গেল যখন গান করে, তার গানের মধ্যে একটা বিষাদ থাকে, কারণ তার ইতিহাসটাই তুমি শুনলে যে কীরকম বিষাদময় একটা ইতিহাস। তো বলছে এরকম তুমি যখন করবে তোমার গান, তখন সেটা কী হবে? আমার কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু সেটা ব্যর্থ হবে। অ্যান্ড বিকাম এ শর্ট মানে একটা ভেজা জমি, কারণ আমি তখন পৃথিবীর সঙ্গে মিশে যাবো। একটা ভেজা জমি ছাড়া আমি আর কিছু হব না। তাহলে তাকে ওই যে রেচ, ওই কথাটা, তাহলে তুমি এখন গান করছো, তোমার যে অপরূপ যে আর্ট সেটা তুমি সৃষ্টি করছো, তাহলে এখন এই মুহূর্তে মৃত্যু বরণ করাটা যথাযথ হবে না, সেটাও আমরা বুঝতে পারবো। কারণ কি? কারণ তাহলে তোমার গান শোনার জন্য আর কেউ থাকবে না। তাহলে দুটো ইন্টারপ্রিটেশনই কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আর এখানে যদি পোয়েটিক ডিভাইসের কথা বলা হয়, পোয়েটিক ডিভাইসে প্রচুর অ্যাসেনেন্স ইউজ করা হয়েছে। দেখো ওখানে লাইনটা আছে, while thou art pouring forth thy soul abroad. So this is the end of this stanza. Line number 61 to 64. Thou was not born for death, immortal bird. No hungry generations tread thee down. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. Now এই যে চারটে লাইন আছে, এই চারটে লাইনে এই যে বার্ড, সেই বার্ডটাকে স্পিকার বা জন কিটস এমন একটা কোয়ালিটি দিচ্ছেন যে কোয়ালিটিটা নাইটিঙ্গেলের মধ্যে থাকে না, একটা অপার্থিব গুণ দিচ্ছেন। কি করছেন? বার্ডটাকে ইমমর্টাল বলছেন। এবং ইমমর্টাল কেন বলছেন সেটা উনি তারপরে দুটো লাইনে বর্ণনা দিচ্ছেন। যাই হোক, প্রথম লাইন হচ্ছে দাউ ওয়াজ নট বর্ন ফর ডেথ, মানে তোমার জন্ম মৃত্যুর জন্য হয়নি। ইন কন্ট্রাস্ট মানে কিসের সঙ্গে? মানুষের সঙ্গে। কারণ জন কিটস ভাবেন এবং ওনার উদ্বেগ বা দুশ্চিন্তার কেন্দ্রবিন্দুই হচ্ছে যে মানুষের জন্মই হচ্ছে মৃত্যুর জন্য, মানুষ প্রতি পলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইন কন্ট্রাস্ট টু দ্যাট উনি নাইটিঙ্গেলটার জন্য বলছে যে তোমার মৃত্যুর জন্য কিন্তু জন্ম হয়নি, তুমি হচ্ছে ইমমর্টাল, মানে তুমি অমর। নো হাংরি জেনারেশনস ট্রেড দি ডাউন, ট্রেড মানে পদদলিত করা। না, এখানে যখন জন কিটস লিখছিলেন লিটারেচার, সেই সময় ওনার লিটারেচারে অনেক নিন্দা করা হয়েছিল এবং তখন অনেক প্রতিযোগিতা ছিল, মানে সবাই সবাইকে টেনে নামিয়ে দিয়ে উপরে ওঠার চেষ্টা করত। তো এরকম একটা প্রতিযোগিতা ওনার ভালো লাগতো না এবং সেই জন্য বলছেন যে এই যে মানুষের সমাজ, এইখানে আমাদের যে হাংরি জেনারেশন, সবাই একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এবং সবাই সবাইকে পদদলিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা তোমার পৃথিবী মানে ওই নাইটিঙ্গেল পৃথিবী সেখানে নেই। দ্য ভয়েস আই হিয়ার দিস প্যাসিং নাইট বলছে এখন নাইটিঙ্গেলের জন্য বলছে। জন কিটস বলছেন আমি আজকে রাত্রে, মানে এই যে রাত্রিটা চলে যাচ্ছে, যে কণ্ঠস্বর বা যে গান শুনছি তোমার, সেই একই গান হার্ড ইন এনশিয়েন্ট ডেজ, প্রাচীন যুগেও এম্পারাররা এবং ক্লাউন মানে ভাঁড় যাদেরকে বলতো তারা শুনতো। তোমার এই যে সং, এই সং হচ্ছে সময়ের ওপর একটা ট্রায়াম্প বা বিজয়, কারণ সময় তোমার এই আর্টকে মেরে ফেলতে পারেনি। কারণ এই একই সং যেটা আমি আজকে বসে শুনছি, সেটা শত শত বছর আগে রাজারা এবং তার সভাসদরা এবং ভাঁড়রা বসে শুনত।
না এখানে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার ইউজ করেছেন, একটা হচ্ছে এম্পারার আর হচ্ছে ক্লাউন। এটার মানে হচ্ছে এম্পারার মানে হচ্ছে সম্রাট, আর ক্লাউন মানে আমরা বলতে পারি লো ক্লাস পিপল। তার মানে উনি বলছেন যে আর্ট হয় বা যে আর্ট ফর্ম হয় বা স্পেশালি যেটা ন্যাচারাল আর্ট, সেই আর্ট স্টেটাস মানে কারোর প্রতিষ্ঠা বা কারোর পদমর্যাদা তোয়াক্কা করে না। একটা নাইটিঙ্গেল যখন গান করে, সেই গান একটা এম্পারার যেরকমভাবে শ্রবণ করে আনন্দ নিতে পারে, ঠিক সেই রকমভাবে একটা সাধারণ মানুষ বা অতি সাধারণ মানুষ সেও সেই একই আনন্দ উপভোগ করতে পারে। তেমন উনি বলতে চাইছেন যে ন্যাচারাল আর্ট বা ন্যাচারাল বিউটি ইজ ডিভয়েড অফ ক্লাস অ্যান্ড স্টেটাস। তো মোটামুটি এইটাই মিনিং এই চারটে লাইনের। কিছু পোয়েটিক ডিভাইস উনি ইউজ করেছেন, যেমন প্রথমে ওই যে বার্ডটাকে ইমমর্টাল বলে উনি একটা পোয়েটিক ডিভাইস ইউজ করেছেন যেটাকে বলা হয় হাইপারবোলিক। হাইপারবোলিক মানে নাইটিঙ্গেলটাকে একটা অন্য ক্ষমতা দিয়েছেন, যেটা প্রথমেই বললাম, এটাকে পোয়েটিক ডিভাইসে হাইপারবোল বলা হয়। আবার তারপরে একটা অ্যাপস্ট্রফি ইউজ করেছেন, কারণ উনি সরাসরি বলছেন দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ। আর একটা সেজুরা ইউজ করেছে, দেখো, দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ, তারপরে কমা, তারপরে ইমর্টাল বার্ড। এই সেজুরাটা ইউজ করার একটা বিশেষ তাৎপর্য আছে, মানে উনি বার্ডকে মৃত্যুর থেকে আলাদা করেছে, সেই জন্য ওখানে সেজুরা ইউজ করা হয়েছে। আর একটা পোয়েটিক ডিভাইস যেটা রেপিটেশন, ওটা ইউজ করা হয়েছে, মানে একই ওয়ার্ডকে দুবার ইউজ করা হয়েছে। দেখো ওখানে লেখা আছে দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হার্ড, মানে ওই হিয়ার শব্দটাকে দুভাবে ইউজ করা হয়েছে, একটা হিয়ার একটা হার্ড। এটা ইউজ করার মানে হচ্ছে উনি এই নাইটিঙ্গেলের যে সং বা নাইটিঙ্গেল যে আর্ট ফর্মটা সৃষ্টি করছে, সেই আর্ট ফর্মটা কত দিন ধরে কন্টিনিউ করছে এবং তার উপরে সময়ের কোনো প্রভাব পড়েনি, তাহলে এই আর্ট ফর্মটার কন্টিনিউটি বোঝানোর জন্য হিয়ার অ্যান্ড হার্ড এই একই শব্দকে দুবার ব্যবহার করেছে। Perhaps the self same song that found a path through the sad heart of Ruth when sick for home she stood in tears amid the alien corn, the same that oftentimes hath charmed magic casements opening on the foam of perilous seas in fairy lands full on. Now এই যে লাইনগুলো, এই লাইনগুলোতে আমরা এই যে নাইটিঙ্গেলের সং, সেই নাইটিঙ্গেলের সঙ্গে বিস্তৃতি কথাটা সেটা আমরা ডিসকাস করছি, যেটা আমরা আগেরতে পেয়েছিলাম যে এই একই নাইটিঙ্গেলের সং সেটা যারা রাজা মহারাজা ছিলেন তারাও শুনেছেন এবং যারা লো ক্লাসের লোকজন ছিল তারাও শুনেছে। এবারে এখানে ওই সেই টাইম ফ্রেমটাকে উনি আরও পিছনে নিয়ে যাচ্ছেন, মানে সেটা তো কয়েকশো বছর পিছনে। এখন বলছেন যে এই একই সং, সেলফ সেম সং, ওখানে সেলফ সেম কেন বলেছেন? কারণ উনি বলছেন যে আমি সময়ের আরও পিছনে চলে গেছি, মানে এখন উনি চলে গেছেন বাইবেলের যুগে, কিন্তু এই যে গান, সেই গানটা কিন্তু অপরিবর্তনীয় থেকে গেছে, এর উপরে সময়ের কোনো প্রকোপ পড়েনি এবং সময়ের প্রকোপের ফলে এই গানটার গুণগত মানের কিন্তু কোনো কমতি হয়নি, সেই জন্য সেলফ সেম সং। এবারে কোথায় চলে গেছেন? রুথ বলে একটা ক্যারেক্টারকে উনি ইন্ট্রোডিউস করাচ্ছেন। এই রুথ ক্যারেক্টারটি ওল্ড টেস্টামেন্ট বা হিব্রু বাইবেল থেকে নেওয়া হয়েছে। এই রুথ একজন পুণ্যবতী মহিলা ছিলেন, ওনার বিবাহ হয় এবং বিবাহের কিছুদিনের মধ্যেই ওনার হাজব্যান্ড মারা যায়। তো ওনার যখন হাজব্যান্ড মারা যায় তখন ওনার যে মাদার ইন ল ছিল উনি অনুমতি দেন যে যাও তুমি আর একটা বিবাহ করে নূতন জীবন শুরু করতে পারো, কিন্তু রুথ সেটাকে অস্বীকার করে। সে বলে না, আমি আর বিবাহ করব না, আমি আপনার সঙ্গেই থাকব। এবং সে বাকি সারাটা জীবন তার মাদার ইন লয়ের সঙ্গে থাকতে মনস্থির করে। এবং ওদের যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য প্রায় সময়ে সংসার চালানোর জন্য রুথকে তার হাজব্যান্ডের রিলেটিভ তাদের জমিতে, মানে ভুট্টার জমিতে কাজ করতে যেতে হতো, যেটা তাদের বাড়ির থেকে অন্য একটা জায়গায় ছিল, মানে অন্য জায়গায় যেতে হতো। এবং সেই জন্যেই ওখানে ওই এলিয়েন কর্নটা ইউজ করা হয়েছে। সে তো নিজের ক্ষেতে কাজ করতো না, সে একটা অজানা জায়গায় গিয়ে সেই অন্যজনের ক্ষেতে কাজ করত, সেই জন্য এলিয়েন কর্ন বলছে। এবং সেই এলিয়েন কর্নে যখন সে কাজ করত এবং তার দুর্ভাগ্যের বিষয়ে ভেবে হয়তো কাঁদত এবং সিক ফহ মানে বাড়ির জন্য তার মন খারাপ করত, তখন সেই নাইটিঙ্গেলের সং তার কাছেও পৌঁছে যেত এবং সেই নাইটিঙ্গেলের সং শুনে সে সাময়িককালের জন্য স্বস্তি এবং সান্ত্বনা পেত। এবারে
অন্যদিকে চলে যাচ্ছে। দেখো এই বিস্তৃতিটা দেখো এই নাইটিঙ্গেলের সংটার। দ্য সেম দ্যাট often hath charmed magic casements opening on the foam of perilous seas in fairy lands forlorn. না, এই তিনটে লাইনের যদি আমরা মিনিং করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই আমরা অনেক ফেয়ারি টেল দেখেছি এখন অ্যানিমেশনে, সেই অ্যানিমেশনের কথা মনে করতে হবে। দেখবে বেশিরভাগ ফেয়ারি টেলে কী হয়, একটি মেয়ে থাকে, সেই মেয়েটাকে কোনো মনস্টার বা কোনো উইচ তার জাদু বলে কিডন্যাপ করে একটা টাওয়ারে যেয়ে বন্দি করে দেয়, ক্যাপটিভ রাখে। এবং সেই টাওয়ারগুলো দেখবে বেশিরভাগ সময় কোথায় হয়, সমুদ্রের ধারে হয়। মানে ওই টাওয়ার থেকে কেউ যদি বেরিয়েও যায় তা সত্ত্বেও সে বেশি দূর যেতে পারবে না। তো এখানে ঠিক সেই রকম একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড সৃষ্টি করেছেন জন কিটস। এবং এরকম একটা জাদুর একটা পৃথিবীতে, এই যে ফেয়ারিল্যান্ড, সেইখানে কি বলছে, উনি ভাবছেন যে এরকমই একটি সুন্দরী মেয়ে বা মেইডেন, যার বিবাহ হয়নি, অবিবাহিত একটি কন্যা, সে একটা কোনো টাওয়ারে লকড আপ আছে। এবং সেই টাওয়ারটা কোথায় অবস্থিত, সমুদ্রের পাশে। এবং সেই টাওয়ারটার কেসমেন্ট মানে জানলা, যে জানলা তো দুদিকেই খোলে। বলছে সেই জানলাটা খুললেই কি দেখতে পাওয়া যায়, সমুদ্রের ফেনা দেখতে পাওয়া যায় এবং বিপদ সংকুল একটা সমুদ্র দেখতে পাওয়া যায়। এবং সেই মেয়েটি অসহায়ভাবে সেই টাওয়ারে বন্দি আছে এবং তার স্বাধীনতা পাওয়ার বা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো আশা নেই, সেই জন্য ফোল অন। কিন্তু সেইখানেও যখন এই নাইটিঙ্গেলের সংটা যে পৌঁছয়, তখন এই অসহায় অবস্থার মধ্যেও সেই মেয়েটি বা সেই অবিবাহিত কন্যাটি কিছুক্ষণের জন্য শান্তি, স্বস্তি এবং সান্ত্বনা পায় এবং তার যে রিয়ালিটি, তার যে বাস্তবতা, তার যে সাফারিং, সেগুলো সে সাময়িক কালের জন্য ভুলে যায়। তাহলে আমরা এইখান থেকে এই যে নাইটিঙ্গেলের সং, তার বিস্তৃতিটা জানতে পারলাম। শুধুমাত্র কয়েকশো বছর নয়, কয়েক হাজার বছর, এবং শুধুমাত্র এই পৃথিবী নয়, এমন একটা পৃথিবী যেটা হচ্ছে মনে হয় আউট অফ এ ফেয়ারি টেল, যেখানে মানে স্বপ্ন রাজ্যের একটা পৃথিবী, সেখানেও এই নাইটিঙ্গেলের সঙ্গের উপস্থিতি আছে। তাহলে এখানে যদি আমরা তিনটি ক্যারেক্টার আমরা যদি নিয়ে থাকি, সেই তিনটি ক্যারেক্টার হচ্ছে, একটা হচ্ছে রুথ, একটা হচ্ছে সেই অবিবাহিত কন্যাটি যে টাওয়ারে বন্দি আছে, আর জন কিটস নিজে। এই তিনজনের মধ্যে একটা সিমিলারিটি আছে। কী সিমিলারিটি? এই তিনজনেরই কিন্তু মনের মধ্যে অনেক একস অ্যান্ড পেইনস আছে, যেটা আমরা দেখলাম। এবং এই তিনজনেরই নাইটিঙ্গেলের সংটার সঙ্গে কী সম্পর্ক? এই তিনজনেই নাইটিঙ্গেলের সংটা যখন শোনে, তখন তারা পার্থিব যে সমস্ত ব্যথা যন্ত্রণা, সেই সব কথা সাময়িক কালের জন্য ভুলে যায় এবং নাইটিঙ্গেলের সঙ্গে কিছুটা স্বস্তি এবং সান্ত্বনা পায়। তাহলে এটা একটা কমফর্ট তারা পায়। আর সেকেন্ড হচ্ছে, তারা যখন এটা অনুভব করে যে নাইটিঙ্গেলটার অবস্থা তাদের মতো নয়, মানে নাইটিঙ্গেলটা তাদের মতো দুর্দশাগ্রস্ত নয়, তখন তারা একটা লোনলিনেস বা একাকিত্ব অনুভব করে, যে ওই নাইটিঙ্গেলটা কত ফ্রি, নাইটিঙ্গেলটা কত পিওর, নাইটিঙ্গেলটার মধ্যে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা নেই, কিন্তু আমি এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট সহ্য করছি। তাহলে এখানে নাইটিঙ্গেল সংটা একাধারে যেমন কমফর্ট দিচ্ছে, আবার একধারে এই তিনটে ক্যারেক্টারকে একটা লোনলি ফিলিংও দিচ্ছে। আর যদি আমরা পোয়েটিক ডিভাইস বলি, তাহলে এখানে আমরা কি করছি, নাইটিঙ্গেলের সঙ্গে স্তুতি বন্দনা করছি। এবং এটা হচ্ছে জন কিটসের লাস্ট অ্যাটেম্প্ট, কি যে ওই যে নাইটিঙ্গেলের সং, সেই সংটাকে বা সেই বিউটিটাকে বা সেই আর্টটাকে উনি ওনার পোয়েট্রির মাধ্যমে ক্যাপচার করতে পারবেন কি না, সেটা একটা লাস্ট এফর্ট উনি এই স্ট্যান্জায় করছেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে উনি অনেক অ্যালিটারেশন, কনসোনেন্স এবং অ্যাসোনেন্স ইউজ করবেন। এবং এই যে তিনটি লাইন হচ্ছে, দ্য সেম দ্যাট অফেন টাইমস হ্যাথ, যাকে বোল্ড করে দিছি, charmed magic casements opening on the foam, the perilous seas in fairy lands fall on, এখানে প্রচুর অ্যালিটারেশন, কনসোনেন্স এবং অ্যাসোনেন্স ইউজ করেছেন, যাতে নাইটিঙ্গেলের সংটার মধ্যে যে পিওরিটি আছে, নাইটিঙ্গেলের সংটার মধ্যে যে ডেপথ আছে, সেই ডেপথ অ্যান্ড পিওরিটি যেন তার এই কবিতার মধ্যেও ধরা পড়ে, যার ফলে সেই নাইটিঙ্গেলের সংটাকে এবং তার এই পোয়েট্রিটাকে সমতুল্য করা যায়। So this is one last effort by John Keats. Fall on. The very word is like a bell to toll me back from thee to my soul self. Adieu, the fancy cannot cheat so well as she is famed to do, deceiving elf. Forlorn দিয়ে আগের স্ট্যান্জাটা শেষ হয়েছিল আর পরের স্ট্যান্জাটা শুরু হচ্ছে।
তাহলে এটা একটা পোয়েটিক ডিভাইস, রেপিটেশন আমরা দেখতে পাচ্ছি। আর স্পেশালি যদি কোনো একটা সেন্টেন্স শেষ হয় সেই ওয়ার্ডটা দিয়ে, যেটা দিয়ে পরের স্ট্যান্সাটা শুরু হচ্ছে বা পরের সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাহলে এই ধরনের স্ট্রাকচারকে অ্যাকচুয়ালি বা টেকনিক্যালি বলা হয় অ্যানাডিপ্লসিস। অ্যানাডিপ্লসিস, তাহলে এখানে আমরা বুঝতে পারছি অ্যানাডিপ্লসিস ইউজ করা হয়েছে। যাই হোক, এই ফোরলন বলে বলছেন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল, তার মানে লাইক দিয়ে আবার একটা পোয়েটিক ডিভাইস সিমিলি ইউজ করেছেন। তাহলে মনে হচ্ছে এই ফোরলন মানে অসহায়, এই কথাটা দিয়ে উনি যে এতক্ষণ স্বপ্ন রাজ্যে বিচরণ করছিলেন, ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে গিয়েছিলেন, সেখান থেকে অ্যাজ এফ একটা অ্যালার্ম বেজে উঠল এবং উনি বাস্তবতায় ফিরে এলেন। এবং সেই জন্য হচ্ছে ইজ দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, মানে এই অসহায় কথাটাই মনে হলো একটা বেলের মতো বা ঘণ্টা ধ্বনির মতন কাজ করলো। এই বেলটা ইউজ করা আরও সিগনিফিকেন্স আছে, কারণ এই বেল শব্দটার সঙ্গে আমাদের কি শোনার মানে কানের সম্পর্ক আছে। আর আমরা এই পুরো কবিতাটাতেই দেখছি ভিশন, সেটাকে কোথাও মেনশন করা হয়নি। সব কিছুই কিন্তু বেসড অন দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল, মানে বেসড অন আওয়ার অডিটরি ক্যাপাবিলিটিস। এবং সেই জন্য বেল এটাও কান দিয়েই শোনা যায়, এবং সেই জন্য এরকম একটা বেলের কথা ইউজ করেছেন। টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, বলছে এই কথাটা আমাকে টোল মি ব্যাক মানে আমাকে টেনে নিয়ে আসে, বা আমাকে ঘণ্টার ধ্বনি দিয়ে কোথার থেকে নিয়ে আসে, সেই তোমার সঙ্গে আমি যে স্বপ্ন রাজ্যে চলে গেছিলাম সেখান থেকে আমাকে আমার নিজের রাজ্যে মানে এই পৃথিবীর বাস্তব রাজ্যে নিয়ে আসে। সোল সেলফ মানে আমি এখন রিয়ালিটিতে চলে এসেছি, মানে জন কিটস এখন মনে হচ্ছে হঠাৎ করে সম্বিত ফিরে পেয়েছেন। এবং সম্বিত ফিরে পেয়ে উনি একটা জিনিস রিয়েলাইজ করলেন। উনি রিয়েলাইজ করলেন যে এই আমি যে এতক্ষণ কল্পনা করছিলাম, এবং কল্পনা যখন করছিলাম আমার ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমার আর কোনো দুঃখ কষ্ট নেই। বলছে আসলে এইগুলো সবই একটা মোহের মতো, এবং এইগুলো আদতে আমার যে প্রবলেম বা আমার যে রুট অফ দ্য প্রবলেম, যেটা হচ্ছে আমি সবসময় উদ্বিগ্ন থাকি আমার ডেথ নিয়ে, উদ্বিগ্ন থাকি আমার সাফারিং নিয়ে, উদ্বিগ্ন থাকি আমার অস্থায়িত্ব নিয়ে, উদ্বিগ্ন থাকি আমি এই চলমান বা প্রবহমান সময় নিয়ে, এটা নিয়ে উদ্বিগ্ন থাকি যে বিউটিকে আমি ধরে রাখতে পারছি না, বিউটি ফেড হয়ে যাবে এবং অবশেষে মৃত্যু হবে বিউটি। এই সমস্ত কারণের জন্যই তো আমি সবসময় মাই হার্ট একস। এবং এই যে আমি এতক্ষণ যখন স্বপ্ন রাজ্যে ছিলাম বা নাইটিঙ্গেলের সংটাকে আমি যখন এনজয় করছিলাম, তখন কিছুক্ষণের জন্য হয়তো এই জিনিসগুলো থেকে আমি অব্যাহতি পেয়েছিলাম, কিন্তু আদতে আমি কোনো সলিউশন পাইনি। কারণ আমি যখন আবার বাস্তবে ফিরে আসছি তখন আবার সেই সমস্ত জিনিসগুলো, সেই দুঃখ, কষ্ট, উদ্বিগ্নতা, ভয় সব আমাকে চেপে ধরছে। তার মানে নাইটিঙ্গেলের সং ইজ অ্যাকচুয়ালি নট আ কিওর, সেটা একটা কোনো কিওর বা সমাধান নয়, একটা সাময়িক অব্যাহতি। এবং এই রিয়েলাইজেশনটা উনি করলেন, এবং সেটা করে উনি বলছেন অডিউ দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, মানে উনি বলছেন কি নাইটিঙ্গেলকে যে বিদায়, ফ্যান্সি মানে আমার কল্পনা, ক্যানট চিট সো ওয়েল, সে এত ভালো কাজ করতে পারে না, আমার সাফারিং থেকে আমাকে মুক্তি দিতে পারে না, অ্যাজ শি ইজ ফেমড টু ডু ডিসিভিং এলফ। বলছে এবং এই যে ফ্যান্সি, আমার যে ইম্যাজিনেশন, আমার যে কল্পনা, সেটা তো এটা করার জন্যই বিখ্যাত। সে কি করতে পারে? সে শুধুমাত্র বিভিন্ন ছলনার দ্বারা, বিভিন্ন প্রতারণার দ্বারা, বিভিন্ন মিথ্যার দ্বারা তোমাকে সাময়িক সান্ত্বনা বা স্বস্তি দিতে পারে। যেরকমভাবে একটা ডিসিভিং এলফ, একটা এলফ যে প্রতারণা করে তোমাকে সাময়িক স্বস্তি দেয়, সেরকমই তো আমার কল্পনা শক্তিটাও ঠিক সেরকমই। তো আমি এটা এখন উপলব্ধি করেছি, এবং উপলব্ধি করেই আমি বুঝতে পারছি যে নাইটিঙ্গেলের সঙ্গের যেরকম আমি ভেবেছিলাম যে নাইটিঙ্গেলের সং আমাকে এই সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারবে, আসলে সেটা নয়, সেটা একটা সাময়িক ব্যাপার। এবং ঠিক এই সময়ে সেই নাইটিঙ্গেলটা সেখান থেকে উড়ে যায়, এবং সেই জন্য উনি সেই নাইটিঙ্গেলটার উদ্দেশ্যে অডিউ বিদায় এই শব্দটাকে ব্যবহার করছেন। আর এখানে দেখো 71 নম্বর লাইনে একটা এনজামমেন্ট ইউজ করা হচ্ছে শেষে। মানে কি এনজামমেন্ট মানে কি? ওখানে ফুল স্টপ আছে, তার মানে উনি বলতে চাইছেন এখন আমি যেটা ভাবছি
সেটা একদম সত্যি, মানে উনি মনে হচ্ছে যে সম্বিত ফিরে পেয়েছেন এবং বাস্তব জীবনের সঙ্গে বা বাস্তবতার সঙ্গে একদম সম্পর্ক স্থাপন করে নিয়েছেন। এখন আর উনি কোনো ইনটক্সিকেশনের মধ্যে নেই। কেন নেই? কারণ যেহেতু নাইটিঙ্গেলটা এইমাত্র তার গান বন্ধ করে সেখান থেকে উড়ে গেছে। তাহলে এখান থেকে একটা কি পেলাম, যে উনি মনে হচ্ছে যে আশা ছেড়ে দিয়েছেন। উনি যেরকম ভাবছিলেন যে হ্যাঁ আমার যে দুঃখ কষ্ট সেটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে, সেটা মনে হচ্ছে যে উনি গিভ আপ করে দিচ্ছেন এবং ইনি আলটিমেটলি রিয়েলাইজ করেছেন যে আমি যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমার মানসিক এবং শারীরিক এই যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে এবং আমার সঙ্গে ওই নাইটিঙ্গেলের সংটার কোনো তুলনা নেই। কারণ দ্যাট নাইটিঙ্গেল ডাজেন্ট হ্যাভ এনি কনসিয়াসনেস, ওর কোনো চেতনা নেই এবং সেই জন্য সে সবসময় এরকম স্বাধীন এবং মানুষের সাফারিংসের ঊর্ধ্বে থাকবে। Adieu, adieu, thy plaintive anthem fades, past the near meadows, over the still stream, up the hillside, and now is buried deep in the next valley glades. Was it a vision or a waking dream? Fled is that music? Do I wake or sleep? শেষ 5টা লাইন এই পুরো কবিতার। আডিউ আডিউ মানে বিদায়, বিদায় কাকে জানাচ্ছেন? নাইটিঙ্গেলটাকে বা নাইটিঙ্গেলের সংটাকে। না, দুবার ইউজ করেছেন একই কথা, তাহলে এটা একটা পোয়েটিক ডিভাইস, রেপিটেশন ইউজ করেছেন। স্পেশালি এটাকে আমরা বলেছিলাম এফিজুক্সিস ইউজ করেছেন, কারণ একই ওয়ার্ডকে কোনো ইন্টারভিনিং ওয়ার্ড না দিয়ে ইউজ করা। এর আগে এফিজুক্সিস উনি ইউজ করেছিলেন, সেটা আমরা আলোচনা করেছি। যাই হোক, উনি বলছেন adieu adieu thy plaintive anthem. নাও প্লেন্টিভ মানে বিষণ্ণ, অ্যান্থেম মানে নাইটিঙ্গেলের সং। নাও নোটিস করো এই সেম নাইটিঙ্গেলের সং যেটা শুনে উনি ফার্স্ট স্ট্যান্জাতে একদম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলেন এবং উনি বলেছিলেন তোমার খুশিতে আমি খুশি, মানে উনি খুশি হয়ে গেছিলেন। সেই একই গান ওনার এখন প্লেন্টিভ অ্যান্থেম মানে বিষণ্ণ মনে হচ্ছে বা মন মরা মনে হচ্ছে। কারণ কি? কারণ আমরা পড়লাম এর আগে উনি বলছেন যে ওনার মোহভঙ্গ হয়েছে। উনি প্রথমেই নাইটিঙ্গেলের সংটা শুনে যেটা ভেবেছিলেন যে ওনার দুঃখ কষ্টের অব্যাহতি এটা থেকেই পাওয়া যাবে, এখন দেখছেন না, এটা থেকে সাময়িক অব্যাহতি পাওয়া যায়, কিন্তু মানুষের জন্মই হয়েছে মৃত্যুর জন্য এবং বিউটি এক সময় ফেড হয়ে যাবেই। তো এই যখন ওনার মোহভঙ্গ হলো এবং নাইটিঙ্গেলের সং তাতে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই মোহভঙ্গের পরেই ওনার এই একই সং এখন প্লেন্টিভ লাগতে লাগলো এবং সেই জন্য বলছেন যে প্লেন্টিভ অ্যান্থেম ফেডস, এবং সেটা যেহেতু নাইটিঙ্গেলটা উড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, সেই জন্য সেটা আরও ফেড হয়ে যাচ্ছে। এবং সেই নাইটিঙ্গেলটা কোথায় উড়ে যাচ্ছে? পাস দ্য নিয়ার মেডোজ, তৃণভূমি পেরিয়ে, ওভার দ্য স্টিল স্ট্রিম মানে একটা জলের প্রবাহ, সেই জলপ্রবাহ পেরিয়ে, আপ দ্য হিলসাইড সেই পাহাড় পেরিয়ে, অ্যান্ড নাও দিস বেরি ডিপ ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস, এবং এখন সে আবার কোথায় চলে যাবে? পরের যে উপত্যকা আছে বা পরের যে বনভূমি আছে সেই বনভূমির গহন অরণ্যে চলে গিয়ে হয়তো সে তার নাইটিঙ্গেল গানটা গাইবে। এবং এখানে এই সেজুরার মাধ্যমে দেখো পাস দ্য নিয়ার মেডোজ, কমা আছে মানে সেজুরা, ওভার দ্য স্টিল স্ট্রিম আবার কমা, আপ দ্য হিল সাইড আবার ওখানে একটা সেজুরা আছে। তাহলে এই সেজুরাগুলো দিয়ে উনি বলতে চাইছেন যে সেই নাইটিঙ্গেলটা তার থেকে দূর থেকে কত দূরে চলে যাচ্ছে সেই ফিলিংটা আনার জন্য এরকম সেজুরা ইউজ করেছেন। না, এটা তো হলো, তার মানে এখন নাইটিঙ্গেল নেই, নাইটিঙ্গেলের সঙ্গও নেই। এই সব কিছু হয়ে যাওয়ার পরে উনি দুটো লাইন বলছেন, ওয়াজ ইট এ ভিশন অর এ ওয়েকিং ড্রিম। এই ঘটনাটা যখন হয়ে গেল তখন উনি মনে হচ্ছে ওনার যে অসারতা, কারণ ওই নাইটিঙ্গেলের গানটা যখন শুনছিলেন ওনার মধ্যে একটা ড্রাউজি নামনেস কাজ করেছিল, এখন তার মানে উনি সেই অসারতা থেকে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে ওনাকে একটু ডিসওরিয়েন্টেড মানে দিশেহারা লাগছে। মানে উনি রিয়ালিটি আর ওনার যে স্বপ্নরাজ্য এর মধ্যে যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে ঠিক করতে পারছেন না। মানে উনি বুঝতে পারছেন না যে উনি এখন জেগে আছেন নাকি এখনও উনি ঘুমাচ্ছেন। এবং সেই জন্য উনি কী প্রশ্ন করছেন, এটা প্রশ্নটা হচ্ছে র্যাটরিক্যাল কোয়েশ্চেন। র্যাটরিক্যাল কোয়েশ্চেন মানে কি? এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নয়, কোনো একটা পয়েন্টকে বোঝানোর জন্য কোয়েশ্চেন হিসেবে করা হয়, বাট কোনো কিছু আদতে বলা হয়। তো এটাও হচ্ছে একটা র্যাটরিক্যাল কোয়েশ্চেন, এটা কাউকে জিজ্ঞাসা করছেন না উনি। বলছেন ওয়াজ ইট আ ভিশন?
না, কেন আমরা বললাম যে উনি দিশেহারা হয়ে গেছেন? কারণ দেখো এই কথা ভিশন, এই পুরো কবিতাটায় আমরা কিসের ওপরে নির্ভর করে শুনছিলাম? অডিটরি সেন্সের ওপরে। কারণ নাইটিঙ্গেলের গানটা জন কিটসের কানে আসছিল এবং অডিটরি ছিল আর স্মেল ছিল, এবং চারিদিকে উনি ঘ্রাণ নিচ্ছিলেন এবং শব্দ থেকেই উনি এই কবিতাটা সৃষ্টি করেছিলেন। ভিশনের কোথাও কিন্তু কোনো উল্লেখ ছিল না, কিন্তু হঠাৎ করে শেষ লাইনে বলছেন ওয়াজ ইট আ ভিশন। তাহলে বোঝা যাচ্ছে উনি কীরকম বিভ্রান্ত হয়ে গেছেন। অর আ ওয়েকিং ড্রিম। আবার দেখো এই ভিশন, এটা কি ভিশন মানে কি? এটা আদতে হয়নি, মানে এটা একটা কল্পনা। আর ওয়েকিং ড্রিম সেটাও একটা মিথ্যা, কারণ জেগে জেগে স্বপ্ন দেখা সেটাও হয় না। তাহলে দুটো প্রবাবলি একই জিনিসের মধ্যে উনি একটার উত্তর চাইছেন। তার মানে এখান থেকেও ওনার ডিসওরিয়েন্টেশন বা ওনার বিভ্রান্তিটা কতটা সেটা বোঝা যায়। উনি যদি সঠিক ফ্রেম অফ মাইন্ডে থাকতেন তাহলে উনি এই প্রশ্নটা করতেন, ওয়াজ ইট এ রিয়ালিটি অর অ্যান ইলিউশন? মানে ওটা সত্যি ছিল না ভ্রান্তি ছিল? কিন্তু ওটা বলছেন না, দুটোকেই উনি ভ্রান্তি হিসেবে বলছেন। মানে সেই বলা হয় না অনেক সময় আমরা বলি না, অ্যাম আই কারেক্ট অর অ্যাম আই কারেক্ট? তো সেরকম একটা প্রশ্ন করছেন না। তারপরে আবার বলছে দেখুন, ফ্লেড ইজ দ্যাট মিউজিক। আবার ফ্লেড মানে পাস্ট টেন্স। তাহলে বলছেন এই যে মিউজিক এইমাত্র বাজছিল সেটা পালিয়ে গেছে। কারণ উনি ফিল করছেন যে একটা মিউজিক মানে নাইটিঙ্গেলের সংটা সেটা এখন পালিয়ে গেছে এবং ওটার জন্য উনি পাস্ট টেন্স ইউজ করছেন। তার মানে এই পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, এই মিউজিকটা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিউজিক যে যে জিনিস জন কিটসের জন্য করবে বলে প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল বা জন কিটস মনে করেছিলেন যে এই নাইটিঙ্গেলের সং আমার মনের মধ্যে এরকম প্রভাব ফেলতে পারে, আমার জীবনে এরকম পরিবর্তন আনতে পারে, সেটাও যেন মনে হলো চলে গেল। সেই জন্য বলছেন ফ্লেড ইজ দ্যাট মিউজিক। আর তারপর বলছেন ডু আই ওয়েক অর স্লিপ। আমরা আগেই দেখলাম যে উনি কত বিভ্রান্তিকর জায়গায় আছেন এবং সেখান থেকে ওনার যে কনসিয়াসনেস বা চেতনা, সেই চেতনাটার সম্পূর্ণভাবে ডিসরাপ্টেড মানে ব্যাহত হয়ে গেছে এবং সেই জন্য উনি বুঝতে পারছেন না যে উনি জেগে আছেন না এখনও ঘুমাচ্ছেন। উনি আর মানে বাস্তবতার থেকে অবাস্তবতাকে আলাদা করতে পারছেন না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য পোয়েম। চলমান সময় এবং তার প্রবাহ, মানুষের অস্থায়িত্ব এবং মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এবং মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানে আমরা সবসময় মৃত্যুর দিকে মিছিল করে যাচ্ছি। আমাদের যে অসহায়তা, তার জন্য আমরা বিউটিকে ধরে রাখতে পারি না এবং এটার জন্য সব থেকে বেশি মনে কষ্ট হচ্ছে জন কিটসের, যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবং ইন কন্ট্রাস্ট টু দ্যাট ওর পাশে উনি নাইটিঙ্গেলের সংটা রেখেছেন, যেটা একদম প্রাকৃতিক এবং সেই নাইটিঙ্গেলের সংটার ওপরে সময়ে কোনো প্রভাব পড়ে না এবং ওই নাইটিঙ্গেলটার মধ্যে এই মনুষ্য জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট তার প্রভাব পড়ে না, কারণ তার মধ্যে চেতনা নেই। তো এরকম একটা কন্ট্রাস্ট উনি করেছেন এবং মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি যে উনি বাস্তবতার সঙ্গে খেই হারিয়ে ফেলছেন, তারপরে আবার উনি স্বপ্নরাজ্যে চলে যাচ্ছেন, আবার স্বপ্নরাজ্য থেকে বাস্তবতায় ফিরে আসছেন। তো এরকম একটা বলা যেতে পারে ইনটক্সিকেটেড ফ্রেম অফ মাইন্ডে এই পুরো কবিতাটাকে লেখা হয়েছে। I hope you liked my explanation. If you have any questions about any line, কোনো লাইনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। I'll definitely get back to you. Thank you for watching. Thank you for listening. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.